নতুন একটি বিতর্ক মাথাচাড়া দিচ্ছে যে নাকি এবার অরুণাচল প্রদেশ দখল করতে পারে চীন। 1-2 কিমি নয়, 60 কিমি পর্যন্ত নাকি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা আর্মি, যাদেরকে PLA বলা হয়। যেটা বলা হচ্ছে নাকি আগামী দিনে চীন আর ভারতের মধ্যে সশস্ত্র যুদ্ধ যদি নাও হয়, কিন্তু এই ওয়াটার ওয়ার নিশ্চিত। ড্যাম ফর এ ড্যাম, ইন্ডিয়া চায়না ইজ টুয়ার্ডস এ হিমালয়ান ওয়াটার ওয়ার। যদি তুমি যুদ্ধ করতে আসো জল নিয়ে, তাহলে আমরাও তৈরি রয়েছি। হোয়াই অজিত দোভাল, হোয়াই NSA, কেন পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর নয়? এই যে অজিত দোভালের চীন সফর, এটা কিন্তু মারাত্মক একটি কূটনৈতিক চাল, আর সেই চালে এবার ডুবে হাবুডুবু খেতে চলেছে চীন আর বাংলাদেশ। ব্রিটিশ আমলা স্যার হেনরি ম্যাকমোহনের একটি পেন্সিলের দাগে টেনে দেওয়া লাইন, যে লাইন নির্ধারণ করে ভারত এবং চীনের সার্বভৌমত্ব, যে লাইনের নাম ম্যাকমোহন লাইন, যে লাইন তৎকালীন তিব্বত এবং ভারত মানলেও সেই যে চুক্তিনামা তাতে স্বাক্ষর করেনি চীন। আর আজও এই ম্যাকমোহন লাইনকে ঘিরেই যত সমস্যা, আর এই যে সমস্যা জিয়ে রয়েছে তার ফলস্বরূপ আমরা দেখেছি 1962 সালের সেই রক্তক্ষয়ী যুদ্ধ, আমরা দেখেছি 2020 সেই বরফ শীতল গালওয়ানের সংঘাত। আজ আমরা আবারও দেখছি নতুন একটি বিতর্ক মাথাচাড়া দিচ্ছে যে নাকি এবার অরুণাচল প্রদেশ দখল করতে পারে চীন। ইতিমধ্যেই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর আগেও আমি আপনাদের এই বিষয়ে কথা বলেছি, দেখিয়েছি যে কিভাবে কি হয়। অ্যাকচুয়ালি যে আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যে LAC বলা হয়, সেই LAC ভারত কোনটা মানে এবং চীন কোনটা মানে পুরো মানচিত্র তুলে ধরে আপনাদের আমি দেখিয়েছি। আর সেখান থেকেই কিন্তু শুরু হয় ডিসপিউট, যার জন্য আজ চীন সফরে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বৈঠক করেছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। কিন্তু এখানেই আরও একটা প্রশ্ন মাথাচাড়া দেয় যে কেন হোয়াই অজিত দোভাল, হোয়াই NSA, কেন পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর নয়? তার কারণটাও কিন্তু অনেক জটিল। দেখুন, গত এপিসোডে আমি আপনাদের দেখিয়েছিলাম এই রণক্ষেত্রের মঞ্চে যে কিভাবে বাংলাদেশের একদম নিচের যে দিক, আপনি বলতে পারেন দক্ষিণ পূর্ব যে দিক বাংলাদেশের, সেই দিকের মানে চট্টগ্রাম এবং ওই টেকনাফ নদীর ধার ঘেঁষে কিভাবে দখল হয়ে যাচ্ছে। KNF এবং আরাকান আর্মি কিভাবে বাংলাদেশকে টুকরো করার ছক করছে। আর সেই এপিসোডে অনেকে লিখেছেন, অনেকে এই বিষয়টা মান্যতা দিয়েছেন, প্রশংসা করেছেন। আমি পজিটিভ কমেন্টে অনেক পড়ি এবং পজিটিভ কমেন্টই বেশি পড়ে, কিন্তু সেখানে নেগেটিভ কমেন্টও কিছু আসে। যেরকম কেউ তিনি লিখেছেন যে আপনারা অরুণাচল প্রদেশ নিয়ে ভাবুন, বাংলাদেশ নিয়ে ভাবতে হবে না, অরুণাচল প্রদেশ নাকি দখল করে নিচ্ছে চীন। সেই কারণে আমি আজকের এই এপিসোড করছি তা নয়। আজকের এই এপিসোডের বড়সড় কারণ হচ্ছে এই মুহূর্তে অজিত দোভাল তিনি রয়েছেন বেজিং সফরে। সেই অজিত দোভাল যিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী নয়, কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেই ব্যক্তি, যেই ব্যক্তির প্রতিটা পদক্ষেপে বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থার নজর রয়েছে। কি রয়েছে তাহলে? চলুন তাহলে একটু গভীরে গিয়ে তলিয়ে দেখা যাক। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন এটাই, ইন্ডিয়া চায়না বর্ডার ডিসপিউট, যে কারণে আজ বেজিং সফরে ভারতের NSA। দেখুন, শুরুতেই আপনাদের আমি দেখাই যে দ্য প্রিন্ট করেছে NSA ডোভাল ইন চায়না ফর বর্ডার টক্স অ্যামিড অরুণাচল টেনশনস অ্যান্ড অ্যাহেড অফ SCO ব্রিক্স সামিট। সামনেই SCO রয়েছে, সেপ্টেম্বরেই 12-13 তারিখ ব্রিক্স সম্মেলন রয়েছে। আর সেই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আসার একদম কনফার্ম। আমি আপনাদের সেই খবর দিয়েছিলাম, কনফার্মেশন দিয়েছিলাম। আর সেই ব্রিক্সে শি জিনপিংও হয়তো আসতে পারে, তার কারণ
আমি আপনাদের বলেছিলাম যে শি জিনপিংও আসতে পারে, সেই ব্রিক্সেই কিন্তু হতে পারে একটা ডলারাইজেশন, কোনো আলোচনা, এক টেবিলে বসে হতে পারে শুরু ব্রিক্স কয়েনের পথ চলা, সেই সমস্ত আমি সরিয়ে রাখছি। আজকে শুধু কথা বলবো এই বর্ডার ডিসপিউট নিয়ে, ঠিক আছে? আর কেন বলছি শি জিনপিং ভারতে আসতে পারে, তার কারণ অজিত দোভাল এই যে বেজিং সফরে রয়েছেন, সেই সফরেই তিনি কিন্তু একটা আমন্ত্রণ পত্র শি জিনপিংকে দিয়ে এসেছেন, আর দিল্লির তরফ থেকেই এই আমন্ত্রণ পত্র গিয়েছে। দেখুন কি কি রয়েছে, কার কার সঙ্গে দেখা করলেন, কি কি বৈঠক হলো এবং কি কি আলোচনা হলো। বৈঠকের পর আমাদের এনএসএ কি জানিয়েছেন এবং কাউন্টার পার্টস তাদের ওয়াংয়ে কি জানিয়েছেন, সমস্তটাই আজকে আপনাদের জানাবো। এবং আরও অনেক কিছু রয়েছে এই বৈঠকের আড়ালে, যেটা আপনাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছয়নি, সেই সমস্ত তথ্য সেগুলো অবশ্য আপনারা এই এপিসোডে পাবেন। দেখুন, প্রথমে বলছে অজিত দোভাল 24শে আগস্ট বেজিংয়ে পৌঁছন এবং 25শে আগস্ট, যেদিন আপনি এই এপিসোড দেখছেন প্রথমবারের মতো, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ভারত চীন সীমান্ত প্রশ্নে 25তম স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠক করেন। এই এসআর বৈঠক যেটাকে বলা হয় স্পেশাল রিপ্রেজেন্টেটিভস টকস, এটা শুরু হয়েছিল 2003 সালে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আর তারপর থেকে 25 বছরে এই 25তম বৈঠকের আয়োজন হলো এইবার বেজিংয়ে, এবং সেইখানে রয়েছেন আমাদের এনএসএ। বলছে কি দুই দেশের মধ্যে মোট প্রায় 3488 কিলোমিটার দীর্ঘ অফ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে, যার পূর্ব সেক্টরে অরুণাচল প্রদেশ দেখতে পাচ্ছেন এবং পশ্চিম সেক্টরে লাদাখ নিয়ে প্রধান বিরোধ রয়েছে। গত 2020 সালে যে গালওয়ান সংঘাত আপনারা দেখেছিলেন, সেটা কিন্তু এই সীমান্তে হয়েছিল। আর গত কয়েক দিন ধরে যে উত্তেজনা, যে বিতর্ক, যে জল্পনা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শীর্ষ সংবাদ মাধ্যমগুলিতে, সেটা হচ্ছে এই জায়গাটা, যে সমস্যাটা হচ্ছে। আপনাদের আমি দেখিয়েছিলাম, অনেক ভিডিও হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় 6 লাভ, যেখানে দেখাচ্ছে নাকি চায়নার যে লিবারেশন আর্মি রয়েছে PLA, তারা নাকি ঢুকে পড়েছে একদম ভারতীয় সীমান্তে, তারা নাকি বসতিও বানিয়ে ফেলেছে, সব কিছু করে ফেলেছে, শুধু কারখানাটাই করার অপেক্ষা। তারপর সেখানকার অরুণাচল প্রদেশের স্থানীয় বাসিন্দাদের নাকি তারা শ্রমিকের চাকরি দেবেন। মানে মজা করে বলছি আর কি, বিষয়টা তেমন নয়, আপনাদের আমি জানিয়েছিলাম এর আগেও। কিন্তু ঘটনাটা এখন কি অবস্থায় রয়েছে সেটা বোঝা খুব জরুরি। বলছে অরুণাচল প্রদেশের টাস্কিং এলাকায় সাম্প্রতিক মুখোমুখি পরিস্থিতি এবং চীনা সেনাদের দাবি জোরদার করার প্রচেষ্টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ডোভাল চীনের উপরাষ্ট্রপতি হান জিং তার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই পক্ষই সীমান্ত প্রশ্ন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়ে আলোচনা করেন। এই বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি বলেছেন, কৌশলগত দৃষ্টিকোণ থেকে দুই দেশের সম্পর্ককে দেখা উচিত। তার প্রত্যুত্তরে আমাদের এনএসএ অজিত দোভাল তার মন্তব্য। অজিত দোভাল বলেছেন যে দুটি বৃহত্তর জনসংখ্যার এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকাই কাম্য, কিন্তু শর্ত রয়েছে। শর্ত সেই পুরনো শর্তই। কি সেই? সীমান্তে নিরাপত্তা এবং স্থায়ী স্থিতিশীলতা, এর ওপরই কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। কিন্তু সীমান্তে নিরাপত্তা কি রয়েছে? দেখুন, মাত্র কয়েকদিন আগেই এই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল, যেগুলো আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, কেউ টুইটারে দেখেছেন, কেউ ইনস্টাগ্রামে দেখেছেন, কেউ ফেসবুকে দেখেছেন। এই ছবিগুলো যে অ্যাকচুয়াল ছবি নয়, এই ছবিতে যাদের দেখা যাচ্ছে আর্মির ড্রেস পরে রয়েছে, তারা অ্যাকচুয়াল PLA নয়, সেটা আমি আপনাদের আগেই বলেছিলাম। আজকে আপনাদের সেই প্রমাণ দিয়ে দিচ্ছি। ফ্যাক্টলি তারা করেছিল যে আনরিলেটেড ভিডিওস ফলসলি লিঙ্কড টু অ্যালেজ চাইনিজ PLA ইন্ট্রুশন ইনটু অরুণাচল প্রদেশ। দেখুন, PIB ফ্যাক্ট চেক, তারা টুইট করে বলেছিল যে এটা ফেক নিউজ। ফেক নিউজ অ্যালার্ট, several social media accounts are circulating videos falsely claiming that the Chinese army has entered 60 কিমি inside India। 1-2 কিমি নয়, 60 কিমি পর্যন্ত নাকি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা আর্মি, যাদেরকে PLA বলা হয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে।
শারদাঞ্জলি শুধুমাত্র আর প্লাস নিউজে। দেখুন, আসল গল্পটা হচ্ছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে এরকম বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে। তাদের মধ্যে একটি ইউএনএলএফও রয়েছে। এরকম যারা যে সমস্ত গোষ্ঠী সংগঠন রয়েছে তাদের নিজস্ব এই ধরনের আর্মি ডেস থাকে, বুঝতে পেরেছেন? পিএল এর ব্যাচ আলাদা। আপনি যদি এই ভিডিওগুলো খুব ভালো করে খতিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন সেই ব্যাচও আলাদা। আমি এই ভিডিওগুলো এখানে প্লে করব না, তার কারণ যখন পিআইবি ফ্যাক্ট চেক এর আগে যে এপিসোড আমি করেছিলাম অরুণাচল প্রদেশ নিয়ে, সেখানে আপনাদের আমি সেই ভিডিওগুলো দেখিয়েছিলাম। এই এপিসোডে আর দেখাবো না, তার কারণ হচ্ছে পিআইবি ফ্যাক্ট চেক কিন্তু বলে দিয়েছে এই ছবি ভুয়ো ছবি, এখানেই গল্প শেষ। আবার অন্যদিকে যে সংঘাত আমরা দেখেছিলাম, যেখান থেকে অনেকে অনেক প্রশ্ন করেছিল যে চীনা নাকি ঢুকে গেছে অরুণাচল প্রদেশে এবং সেখানে তাদের নিজস্ব গ্রাম তৈরি করে ফেলেছে, নিজস্ব গ্রামে তারা নাম দিয়ে দিয়েছে, তার কাউন্টারও করেছিল ভারত। এই খবরও আপনাদের আমি দেখিয়েছিলাম, যেখানে ইন্ডিয়া কাউন্টার্স চায়না ফর্মালি নেমস 27th প্লেস ইন অরুণাচল প্রদেশ। দেখতে পাচ্ছেন এই একের পর এক জায়গার নাম ভারত আবার নিজেদের মতন করে পাল্টেছিল এবং যেই নাম ছিল সেই নামটাই ধরা হয়েছে। চীনা যে নামগুলো দিয়েছিল চীন, সেই নামগুলো মানচিত্রেই সীমাবদ্ধ। মশাই, আপনি কি ভাবছেন অরুণাচল প্রদেশে পিএলএ ঢুকে শাসন ক্ষমতা চালাচ্ছে? কখনোই হতে পারে না। তারা ম্যাপে যে হয় না ওয়েব ম্যাপ, সেই ওয়েব ম্যাপে তারা অফিসিয়ালি নাম চেঞ্জ করে দিয়েছিল কম্পিউটার দিয়ে। তাতে কি যায় আসলো? তাতে কি ঠিকানা বদলে যাবে? দেখুন এই যে ট্যাটোর ঠিকানা কি বদলে যাবে? তাওয়ার ঠিকানা কি বদলে যাবে? যাবে না, বুঝতে পারছেন? যেটা থাকার সেটাই থাকবে। তাই নতুন করে ভারত আবার জানিয়ে দিয়েছিল তাদের 27টা জায়গার নাম, যে চীন যতই যা ইচ্ছা করুক, তারা ভার্চুয়ালি নাম চেঞ্জ করতে থাকুক, তাতে কোনো যায় আসে না। আমাদের অরুণাচল প্রদেশে এই মুহূর্তে যে নিয়ন্ত্রণ ভারতের সেনার হাতেই রয়েছে, ভারতের সরকারের হাতেই রয়েছে। আর অরুণাচল প্রদেশ এই মুহূর্তে ভারতেরই রাজ্যমশাই। চীন চাইলেও অরুণাচল প্রদেশকে কখনোই দখল করতে পারবে না। কি কারণে? সেই কারণটাও আজকে আপনাদের জানাবো। তার আগে দেখুন আরও একটা বিরোধ এই মুহূর্তে দেখা যাচ্ছে, যেটা বলা হচ্ছে নাকি আগামী দিনে চীন আর ভারতের মধ্যে সশস্ত্র যুদ্ধ যদি নাও হয়, কিন্তু এই ওয়াটার ওয়ার নিশ্চিত। কেন? তার কারণ আপনারা দেখুন, এই যে তিব্বত থেকে যে নদীটি আসে, আমাদের এখানে যেই নদীটিকে বলা হয় ব্রহ্মপুত্র, যে ব্রহ্মপুত্র আমাদের অরুণাচল প্রদেশ এবং আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে, সেই নদীটি তিব্বত থেকে যখন আসে তখন তার নাম হয় ইয়ারলুং সাংপো। এই ইয়ারলুং সাংপো ভারতে ঢুকে অরুণাচল প্রদেশে নাম ধারণ করে স্যাং নদী, আর যখন অসমের প্রান্তে ঢুকে যাচ্ছে তখন তার নাম হয়ে যায় ব্রহ্মপুত্র, এবং সেই ব্রহ্মপুত্র চলে যায় কোথায়? বাংলাদেশে। ব্রহ্মপুত্র যখনই আমরা বলছি তখন এটাকে আমরা নদ বলি বাংলায়, আর নদী বলি না। কিন্তু গল্পটা হচ্ছে এরকম, দেখুন টাইমস অফ ইন্ডিয়া করেছিল, বলছে ব্রহ্মপুত্র মেগা ড্যাম, নট জাস্ট ইন্ডিয়া, চায়নাস ওন এক্সপার্ট নাও কল ইট এ টিকিং ওয়াটার বোম। বুঝতে পারছেন? ওয়াটার বোম বলা হচ্ছে। কেন? কি কারণে? তার কারণ হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মার্কিং করা হয়েছে লাল দাগ দিয়ে, সেটা বলা হচ্ছে অ্যাপ্রক্স লোকেশন অফ দ্য চাইনিজ মেগা ড্যাম, যে মেগা ড্যাম তৈরি করছে চায়না। বুঝতে পারছেন? অনেক রকম গল্পগুজব আপনারা শুনতে পাবেন, কিন্তু এর মূল যে কারণটা আপনাদের আমি বলছি, এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন পুরো ফ্ল্যাট নদী, ইয়ারলুং সাংপো যে নদী তিব্বতে রয়েছে পুরো ফ্ল্যাট নদী, বুঝতে পারছেন? আর ফ্ল্যাট নদী হওয়ার ফলে কি হয়, এখানে আপনারা জানেন পুরো পাহাড় পর্বতে ঘেরা, সব জায়গায় পাহাড় পর্বত রয়েছে, উঁচু নিচু ছোটোখাটো সমস্ত কিছুই রয়েছে। ফ্ল্যাট নদী হলে তখন কি হয়? তখন জলের প্রবাহও কিন্তু কম হয়। এটা বুঝতে কোনো বিজ্ঞান জানতে হয় না। আর যখনই উঁচু থেকে নিচে প্রবাহিত হয় কোনো নদী কিংবা নদ, যেটা দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশে ঢোকা মাত্রই সেটা যখন নিচের দিকে নামছে, সেই নদীর প্রভাবিত স্রোত অনেক বেশি হয়ে যায়। আর এইটাকে নিয়ন্ত্রণ করার জন্যই চীন অনেক কথা বলছে। বাংলাদেশ বিশাল নাচছে, পাকিস্তান বিশাল নাচছে, নাকি ভারতকে শিক্ষা দেবে। ওয়াটার বোম, ভেতরেও নাকি এরকম আলোচনা হচ্ছে যে ওয়াটার বোম তৈরি করা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে এইখানে যদি চীন ড্যাম করতে পারে তাহলে কি হবে? যদি ভারতের সঙ্গে যুদ্ধে লাগে তখন এরা এইভাবে শিক্ষা দেবে, ঠিক যেভাবে পাকিস্তানকে শিক্ষা দিচ্ছি আমরা সিন্ধু নিয়ে। বুঝতে পারছেন? সেই চালটা এখন বলা হচ্ছে, মানে এটা কি কনসেপশন, পুরোটাই সোশ্যাল মিডিয়ায় তৈরি করা। আসল কারণটা আমি আপনাদের বললাম।
ঠিক আছে, এবার গল্পটা হচ্ছে তারা এখানে একটা ড্যাম তৈরি করছে, হতেই পারে তাদের জায়গা, তাদের সীমানা, তারা ড্যাম তৈরি করতেই পারে, আমাদের কোনো যায় আসে না। কিন্তু ড্যামটা তৈরি করলে ভারতের কি আশঙ্কা থাকতে পারে, যেটা আলোচনা হচ্ছে সেটা হলো গিয়ে বলছে যখন গরমের ওয়েদার থাকবে গ্রীষ্মকালে, সেই সময় তারা ড্যামে জল ধরে রাখতে পারে। শুষ্ক মৌসুমে ভারতের যে চাষাবাদগুলো হয় এই সমস্ত জায়গায়, সেখানে জল পৌঁছবে না, ধরে রাখতে পারে, শিক্ষা দেবে। আবার যখন বর্ষাকালে যখন জল প্রচুর পরিমাণে আসবে, সেই সময় একসঙ্গে ড্যাম খুলে দিয়ে পুরো জল ভারতের অরুণাচল এবং অসমে প্রভাবিত করে দিতে পারে, সেক্ষেত্রে বন্যাও দেখা দিতে পারে। এগুলো পুরোটাই কিন্তু ন্যারেটিভ, মনে রাখতে হবে। কোনোটাই যে বাস্তবের সঙ্গে ঘটতে চলেছে অ্যাকচুয়াল, তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ কি? তার কারণ আছে। দেখুন, ভারত কিন্তু চুপচাপ বসে নেই। যদি চীন এটা করে তাহলে ভারত কি করবে? সত্যিই যদি এটা হয়, যেটা আলোচনা হচ্ছে, এটা যদি সত্যিই হয়, গরমকালে তারা ধরে রাখতে পারে জল, আর বর্ষাকালে আসলে ছেড়ে দিতে পারে জল, যদি এটা সত্যিই তারা করে, তাহলে ভারত কি করবে? নিরুপায় হয়ে যাবে তো ভারত, তাই না? দেখুন, ভারত কিন্তু চুপ করে বসে থাকার দেশ নয়। কি হয়? আল জাজিরা করছে, ড্যাম ফর এ ড্যাম, ইন্ডিয়া চায়না ইজ টুয়ার্ডস এ হিমালয়ান ওয়াটার ওয়ার। যদি তুমি যুদ্ধ করতে আসো জল নিয়ে, তাহলে আমরাও তৈরি রয়েছি। কিভাবে? এবার আপনাদের এইটা দেখাই, আল জাজিরার এই যে গ্রাফিক্স প্লেটটা, মানচিত্র তুলে ধরে আপনাদের দেখাচ্ছে ইন্ডিয়া চায়না হিমালয়ান ওয়াটার ওয়ার কিভাবে সম্ভব। ইয়ারলুং স্যাংপো, যেটা যে নদী তিব্বতে রয়েছে, এখন তো তিব্বত চায়নারই বলতে পারেন, ঠিক আছে? কিন্তু একটা কথা আপনারা ভেবে দেখুন, তিব্বত চায়নার হলেও, তিব্বতে চায়নার রুল চললেও, সেখানে কিন্তু এখনও তাদের যে বৌদ্ধিক শাসন কার্য সেটাই কিন্তু চলে। না মানতে চাইলেও চায়না কিন্তু সেটাই মেনে নেয়, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? মানে এরকম নয় যে তিব্বত থেকে চায়না একটি নিজস্ব রাজ্য হিসেবে ঘোষণা করে দিয়েছে, তেমনটা কিন্তু নয়। ঠিক যেমনভাবে পাকিস্তান পিওকে রাজ্য হিসেবে ঘোষণা করতে কোনোদিনও পারবে না, অথচ আমাদের জম্মু কাশ্মীর ভারতের রাজ্য ছিল, আর এখন তো আরও কাছে কেন্দ্রশাসিত অঞ্চল, বুঝতে পারছেন? পুরো দিল্লি থেকে পুরো কার্যক্ষমতা চলে সেখানে, শাসন কার্য। এই যে এইখানে তারা মেডক ড্যাম তৈরি করছে, যেটাকে মেগা ড্যাম বলা হয়। তার পরিবর্তে আমরাও অরুণাচল প্রদেশে স্যাং রিভার, যেটাকে বলা হয় আপার মাল্টিপারপাস প্রজেক্ট তৈরি করছি। এই হচ্ছে সেই ছবি, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই প্রজেক্ট। ভালো করে দেখুন, এটাও এক ধরনের ড্যাম আপনি বলতে পারেন। এই ড্যামটা কি করবে দেখুন, আমি বলছি, চীন থেকে জল ছেড়ে দিল, হতে পারে বর্ষাকালে, কিন্তু সেই জল তো ধরে রাখতে হবে মশাই, নাহলে তো প্লাবিত হয়ে যাবে ভারতের উত্তর পূর্ব, বিশেষ করে অরুণাচল এবং আসাম। পরবর্তীতে বাংলাদেশও ডুবতে চলেছে সেই একই জলে, বুঝতে পারছেন? তাই সেই কারণে এইখানে জল ধরে রাখার জন্য একটা পাল্টা ড্যাম তৈরি করছে এবার ভারত। অলরেডি শুরু হয়ে গেছে, তারাও শুরু করে দিয়েছে, আমরাও শুরু করে দিয়েছি। দুটো প্রজেক্টই এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন। আর এই অবস্থায় দাঁড়িয়েই কিন্তু বেজিংয়ে ভারতের এনেছে অজিত দোভাল। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবার আসি মূল প্রশ্নে, যে প্রশ্ন আমি শুরুতেই একদম করেছিলাম, অরুণাচল প্রদেশ কি চীন দখল করে নিতে পারে? দেখুন, সেই প্রশ্নের উত্তর এখানে লুকিয়ে রয়েছে। অক্সফোর্ড ল প্রো দেখুন, ইউএন চার্টারের আর্টিকেল 2(4) কি বলছে? রাষ্ট্রসংঘের সনদের 2(4) স্পষ্ট করে বলে, ধারা 2(4) স্পষ্ট করে বলে যে অল মেম্বার্স শ্যাল রিফ্রেন ইন দেয়ার ইন্টারন্যাশনাল রিলেশনস ফ্রম দ্য থ্রেট অর ইউজ অফ ফোর্স এগেনস্ট দ্য টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি অর পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ এনি স্টেট। অর্থাৎ কোনো শক্তিশালী দেশ দুর্বল দেশের 1 ইঞ্চি জমিও বল প্রয়োগ করে দখল করতে পারে না। যদি তেমনটা হতো তাহলে ভেবে দেখুন, এই যে তাইওয়ানকে চীন কবে থেকে বলে আসছে ওটা আমাদেরই টেরিটরি, ওটা আমাদেরই একটি রাজ্য, অঙ্গরাজ্য, কবে থেকে বলে আসছে বলুন তো? কিন্তু এখনো পর্যন্ত তাইওয়ানকে চীন নিজেদের অঞ্চল বলে দাবি করতে পেরেছে। চীনের ম্যাপ আপনি
ম্যাপে, গুগল ম্যাপে গিয়ে চায়না লিখে সার্চ করবেন, দেখবেন তো সেই চায়না যেটা যতটুকু গুগল ম্যাপে তাকে ব্র্যাকেট করে রাখছে যে ম্যাপটাকে, সেই ব্র্যাকেটের মধ্যে তাইওয়ানকে ধরছে কি না? ধরবে না। বুঝতে পারছেন? কখনোই সম্ভব নয়। আরে চীন তাইওয়ানকেই দখল করতে পারছে না, তাহলে কি করে অরুণাচল প্রদেশকে দখল করবে? চীন তিব্বতকেই দখল করতে পারছে না, তাহলে কি করে অরুণাচল প্রদেশকে দখল করবে? নিয়ন্ত্রণ করছে। আপনি বলতে পারেন তিব্বতের ওপর চায়নার নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু আপনি তিব্বতের ম্যাপটা চায়নার মধ্যে ঢুকিয়ে দিতে পারবেন না, এখনও পারবেন না। আর এটাই যদি হতো তাহলে তাইওয়ান কেন? ওই যে ইউক্রেন, মনে আছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, বলছে নাকি ইউক্রেনের অনেকটা জায়গায় এখন রাশিয়ান সেনা নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করতে পারে, আমি আবারও বলছি নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আপনি রাশিয়ার ম্যাপ মানে গুগল ম্যাপে গিয়ে আপনি রাশিয়া লিখুন, দেখুন তো ইউক্রেনের যে জায়গায় রাশিয়ার সেনারা নিয়ন্ত্রণ করছে সেই অংশটা রাশিয়ার ম্যাপের অন্তর্ভুক্ত করাচ্ছে কিনা, করে দেখাচ্ছে কিনা? কখনোই দেখাবে না, কখনোই না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ইউএন চার্টারের এই আর্টিকেল 2(4) যেটা বলে যে দখল করলে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা, বাণিজ্য অবরোধ, মুদ্রার অবমূল্যায়ন অপেক্ষা করে। দেখুন আরও একটা সুন্দর উদাহরণ এখানে দিয়েছে, প্যালেস্তাইন। ভাবুন ইসরায়েল তো একটু 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 করে অনেকটাই জায়গা দখল করে নিয়েছে, আপনারা জানেন, খুব ভালো মতন জানেন। কিন্তু আমি আপনাদের আবারও বলছি, গুগল ম্যাপে যান, ইসরায়েল লিখে সার্চ করুন, দেখুন কতটুকু অংশ দেখায়। পুরো অংশটাই কি ইসরায়েলকে দেখাচ্ছে? আজ্ঞে না মশাই। প্যালেস্তাইনের জন্য যতটুকু বরাদ্দ সেই সময়, দুটো দেশ ভাগ হওয়ার সময় প্যালেস্তাইনকে যতটুকু জমি দেওয়া হয়েছিল, যতটুকু ভাগ দেওয়া হয়েছিল, ততটুকু কিন্তু প্যালেস্তাইন হিসেবেই আপনাকে দেখাবে, নিয়ন্ত্রণ করতে পারে। আমি আবারও বলছি, আপনি ভাববেন গাজা তো এখন ইসরায়েলের দখলে নয় মশাই, নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু এই নয় যে গাজা এখন ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে গেল। কেউ মানবে না এটা, রাষ্ট্রসংঘও মানবে না। আর এই কারণেই চীন অরুণাচল দাবি করতে পারে, মানচিত্রে রং করতে পারে, বাঁধ বানাতে পারে, কিন্তু মাটিতে দখল মানে নামও পরিবর্তন করে দিতে পারে তারা মানচিত্রে, কোনো যায় আসে না। আন্তর্জাতিক আইন আপনাকে সেই জায়গায় নিজের এলাকায় নিজের মানচিত্রে ঢোকানোর কোনো পারমিশন দেয় না। যদি তাই হতো, আরও একটা উদাহরণ আপনাদের শেষ পর্যন্ত দিচ্ছি, যদি তাই হতো তাহলে এতদিনে আমরা পিওকেতে ভারতীয় সেনা পাঠিয়ে বলে দিতাম পিওকে আমরা দখল করে নিয়েছি। সেটা কখনো হয় না, এই কারণেই হয় না। আশা করি বোঝাতে পারলাম। যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। এবং এই যে অজিত দোভালের চীন সফর, এটা কিন্তু মারাত্মক একটি কূটনৈতিক চাল, আর সেই চালে এবার ডুবে হাবুডুবু খেতে চলেছে চীন আর বাংলাদেশ। সেটা মাত্র কয়েক দিনের অপেক্ষা, সেই বিষয়টাও নিয়ে আপনাদের সামনে আসবো এই রণক্ষেত্রের মঞ্চে কথা দিলাম। যদি এই ভিডিওটি সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24x7 একটা কথা না বললে ভুল হবে। কেন? তার কারণ আমি আপনাদের অনুরোধ করেছিলাম, বিশেষ করে ভারতীয় বন্ধুদের, যে কিছু লোকজন আছে বাংলাদেশ থেকে এই ভিডিও দেখে এবং পাকিস্তানপন্থী হিসেবে তারা কমেন্ট করে, এমনভাবে কমেন্ট করে, এমন কমেন্ট করে যেগুলো খুবই জ্বালাময়ী, মানে তাদের গায়ের জ্বালা উগরে দেয়। তাদেরকে কাউন্টার করুন, আমি বলেছিলাম, আবেদন করেছিলাম। এখন দেখছি সত্যি তাই হচ্ছে। অনেক ভারতীয় দর্শক যারা রয়েছে তারাই তাদেরকে কাউন্টার করে দিচ্ছে। যেমন গত এপিসোডেই দেখলাম যে একটা কমেন্ট এসেছে, কেউ একজন লিখেছেন যে ভারতের সঙ্গে পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছিল নাকি ভারতীয় সেনাদের একজন সেনাকে নাকি পাকিস্তান নিয়ে গিয়ে আটকে রেখে দিয়েছিল, সেই সেনাকে নাকি ছাড়িয়ে নিয়ে এসেছে বাংলাদেশি সেনা। ভাবুন, আমি দেখলাম, পড়লাম কমেন্টে একজন লিখেছেন, মানে এই ইতিহাস কোন বইয়ে লেখা রয়েছে আমার জানা নেই, কিন্তু তাকে কাউন্টার করেছে একজন, আমি দেখলাম। সেখানে তিনি লিখেছেন যে এই ইতিহাস কি মঙ্গল গ্রহের বইতে লেখা রয়েছে? ভাবুন, দেখে ভালো লাগছে। আপনারা এই পরিশ্রম করতে থাকুন, তার জন্য অবশ্যই আপনাদের স্যালুট। আর দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়।
আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।